20%। শুনতে তো শুধু একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু এই একটা সংখ্যার পেছনেই লুকিয়ে আছে গোটা বিশ্ব অর্থনীতিকে থামিয়ে দেওয়ার ক্ষমতা। এর মানেটা কি জানেন? এর মানে হল প্রতিদিন পুরো পৃথিবীর মোট তেল সরবরাহের প্রায় 5 ভাগের 1 ভাগ। ভাবা যায়? মানে সেই 25% তেল মাত্র 33 কিলোমিটার চওড়া একটা জলপথ দিয়ে যায়। সৌদি আরব, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মানে যত সব বড় বড় তেল রপ্তানিকারক দেশ আছে তাদের সবার জন্যই এটা হলো লাইফলাইন। কিন্তু একবার ভেবে দেখুন তো, কি হবে যদি একটা মাত্র দেশ এই লাইফলাইনের সুইচটা বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখে, যদি তারা যখন খুশি বিশ্ব অর্থনীতিতে একটা কাঁপুনি ধরিয়ে দিতে পারে? হ্যাঁ, আজ আমরা বিশ্লেষণ করব ঠিক এই দেশটাকেই, ইরান, আর বোঝার চেষ্টা করব কেন তাকে যুদ্ধে হারানো প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো ইরানের শক্তির প্রথম রহস্যটা কি? সেটা হলো এর ভূগোল আর ইতিহাস। এই দুটো জিনিস মিলেই তাকে একটা দুর্ভেদ্য দুর্গে পরিণত করেছে। ইরানের ম্যাপটার দিকে একবার ভালো করে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখবেন দেশটা যেন প্রাকৃতিক প্রাচীর দিয়ে ঘেরা। একদিকে পশ্চিম আর দক্ষিণ সীমান্ত জুড়ে দাঁড়িয়ে আছে বিশাল দুর্গম জাগ্রোজ পর্বতমালা, আবার উত্তরে আছে আলবোর্জ পর্বতমালা। এই পাহাড়গুলো এতটাই বিপদসংকুল যে এখান দিয়ে কোনো স্থল আক্রমণ চালানোটা এক কথায় প্রায় অসম্ভব। শুধু তাই নয়, দেশের ভেতরেও আছে দুটো ভয়ঙ্কর মরুভূমি, কাভির আর লুদ। সব মিলে পুরো দেশটাই যেন একটা প্রাকৃতিক দুর্গ। আর ইতিহাস, সে তো আরও অবাক করার মতো। 2500 বছরেরও বেশি সময় ধরে। ভাবুন, রোমান, আরব, মঙ্গল, ব্রিটিশ কে চেষ্টা করেনি? প্রায় সব বড় বড় পরাশক্তি এই ভূমি দখলের চেষ্টা করে গেছে, কিন্তু শেষ পর্যন্ত কেউই পুরোপুরি সফল হতে পারেনি। সেই প্রাচীন পারস্য সাম্রাজ্য থেকে আজকের ইরান, যুগে যুগে টিকে থাকার এক অবিশ্বাস্য গল্প এটা। খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই। এর সবচেয়ে বড় আধুনিক উদাহরণ হল ইরান ইরাক যুদ্ধ। 1980 সালের কথা। সাদ্দাম হোসেন তো ভেবেই নিয়েছিলেন মাত্র 3 দিনে ইরান দখল করে ফেলবেন। কিন্তু কি হলো? সেই যুদ্ধ চলল 1-2 দিন নয়, পুরো 8টা বছর। আর কারণটা সেই একই, দুর্গম জাগ্রোস পাহাড়। ইরাকি বাহিনী ওই প্রাকৃতিক দেয়ালে গিয়ে এমনভাবে আটকে গেল যে যুদ্ধটা তাদের জন্য একটা দুঃস্বপ্নে পরিণত হয়েছিল। আচ্ছা, এবার আসা যাক ইরানের দ্বিতীয় শক্তির দিকে, আর সেটা হলো তাদের এসিম্যাট্রিক বা অসমযুদ্ধের কৌশল। দেখুন, তারা খুব ভালো করেই জানে যে আমেরিকার মতো সুপার পাওয়ারের সাথে পাল্লা দিয়ে প্লেন বা যুদ্ধজাহাজ বানানো তাদের পক্ষে সম্ভব না। তাই তারা মাথা খাটিয়েছে। তারা এমন সব অস্ত্র বানিয়েছে যেগুলো বানাতে খরচ কম, কিন্তু ক্ষতি করার ক্ষমতা অনেক বেশি। গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং যদি দেখেন, ইরান কিন্তু বিশ্বের 145টা দেশের মধ্যে সামরিক শক্তিতে 14 নম্বরে আছে। আর সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো এই শক্তিটা তারা অর্জন করেছে 1979 সালের ইসলামিক বিপ্লবের পর থেকে। মানে লাগাতার পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে থেকেই, সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে। তো কি আছে তাদের এই অসম অস্ত্র ভাণ্ডারে? প্রথমত, ব্যালিস্টিক মিসাইল। এগুলো প্রায় 2000 কিলোমিটার দূরের টার্গেটেও আঘাত হানতে পারে। তারপর আছে শাহেদ আর মোহাজের 6-এর মতো ভয়ঙ্কর সব ড্রোন। পারস্য উপসাগরের জন্য আছে ছোট কিন্তু অত্যন্ত দ্রুতগতির অ্যাটাক বোট, যেগুলো সোয়ার্ম ট্যাকটিক্স ব্যবহার করে বড় বড় জাহাজকেও বিপদে ফেলে দিতে পারে। আর হ্যাঁ, আছে একটা শক্তিশালী সাবমেরিন বহরও। আসলে এত বছরের নিষেধাজ্ঞাই তাদের স্বনির্ভর হতে বাধ্য করেছে, আর আজ এই আত্মনির্ভরতাই তাদের সবচেয়ে বড় শক্তি। ব্যাপারটা এমন না যে এটা শুধু ইরানের দাবি। তাদের প্রধান প্রতিপক্ষ, মানে খোদ যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড পর্যন্ত স্বীকার করে যে পুরো মধ্যপ্রাচ্যে ইরানের ব্যালিস্টিক মিসাইল ভাণ্ডারই সবচেয়ে আধুনিক আর বিস্তৃত। এবার আসছি ইরানের তৃতীয় শক্তি নিয়ে, আর এটা সম্ভবত তাদের সবচেয়ে কম আলোচিত কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর একটা অস্ত্র। এটা হলো তাদের ছায়া সেনাবাহিনীর এক বিশাল নেটওয়ার্ক, যা অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স নামে পরিচিত। ব্যাপারটা হলো ইরানের আসল শক্তি কিন্তু শুধু তার নিজের সীমান্তের মধ্যে আটকে নেই। লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি, এমনকি ইরাক আর সিরিয়ার বিভিন্ন সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী, এদের মাধ্যমে ইরান আসলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নিজের প্রভাব বিস্তার করে রেখেছে। এর পেছনের আসল স্ট্র্যাটেজিটা কি?
উদ্দেশ্যটা খুব পরিষ্কার। ইরানকে আক্রমণ করার মানে হবে শুধু একটা দেশের সাথে যুদ্ধ করা নয়, এর মানে হবে একটা বহু ফ্রন্টের আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যাওয়া। চলুন একটু কল্পনা করি। ধরুন আমেরিকা হরমুজ প্রণালী খোলার জন্য তাদের নেভি পাঠালো। তখন কিন্তু তাদের শুধু ইরানের নৌবাহিনীর সাথে লড়তে হবে না। ঠিক একই সময়ে লেবানন থেকে হিজবুল্লাহ হয়তো ইসরায়েলের উপর রকেট হামলা শুরু করে দেবে। ওদিকে ইয়েমেনের হুথিরা বাব এল মানদেব প্রণালীতে তেলের ট্যাঙ্কার আটকে দিয়ে নতুন আরেকটা অর্থনৈতিক ফ্রন্ট খুলে দেবে। আর ইরাক আর সিরিয়ায় থাকা মিলিশিয়া গ্রুপগুলো, তারা টার্গেট করবে আমেরিকান ঘাঁটিগুলোকে। মানেটা কি দাঁড়ালো? হরমুজকে কেন্দ্র করে শুরু হওয়া একটা যুদ্ধ শুধু পারস্য উপসাগরে আটকে থাকবে না, এটা পুরো মধ্যপ্রাচ্যকেই জ্বালিয়ে দেবে। এতক্ষণ তো মিসাইল, ড্রোন, ছায়া সেনাবাহিনীর কথা বললাম, কিন্তু এখন আমরা আসব ইরানের সেই চূড়ান্ত অস্ত্রটার কথায়, যেটা আসলে কোনো মিসাইল বা ড্রোন নয়, সেটা হলো তার ভৌগোলিক অবস্থান। হরমুজ প্রণালী, নামটা মনে আছে তো? এটাই পৃথিবীর অর্থনীতির সেই রক্তনালী। মাত্র ৩৩ কিলোমিটার চওড়া, কিন্তু এই সরু জলপথ দিয়েই পৃথিবীর প্রায় ২০% তেল যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রণালীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের হাতে। এবার ভাবুন তো, ইরান যদি শুধু ঘোষণা দেয় যে তারা এই প্রণালী বন্ধ করে দেবে, কোনো হামলা নয়, কিচ্ছু না, জাস্ট একটা ঘোষণা, কি হবে তাহলে? সঙ্গে সঙ্গে ১ মিনিটের মধ্যে বিশ্ববাজারে তেলের সরবরাহ ২০% কমে যাবে, তেলের দাম হয়ে যাবে আকাশ ছোঁয়া, আর গোটা বিশ্ব অর্থনীতিতে নেমে আসবে সংকট। তখন হয়তো সামরিক হস্তক্ষেপের কথা ভাবা হবে, কিন্তু আমরা তো আগেই দেখেছি এর ফল কি হবে। সেই ছায়া সেনাবাহিনী পুরো অঞ্চলে আগুন জ্বালিয়ে দেবে। তার মানে একটাও গুলি না ছুড়ে ইরান গোটা বিশ্বকে এমন একটা অর্থনৈতিক আর সামরিক জুয়ার দিকে ঠেলে দিতে পারে যে খেলায় জেতা প্রায় অসম্ভব। তো সবকিছু মিলিয়ে দেখলে রায়টা কি দাঁড়ায়? রায় একটাই, ইরানকে পরাজিত করার যে মূল্য, সেটা হয়তো দেওয়ার জন্য কেউই প্রস্তুত নয়। মূল্যটা বড্ড বেশি। একজন ভূ রাজনৈতিক বিশ্লেষক জিয়াং শুয়ে কিন খুব দারুণ একটা কথা বলেছেন। তার মতে আধুনিক যুগে যুদ্ধে জয় মানে কিন্তু শত্রুকে একেবারে ধ্বংস করে দেওয়া নয়। আসল জয় হল দীর্ঘ সময় ধরে প্রতিরোধ করে টিকে থাকা। আর ইরানের পুরো মিলিটারি ডক্ট্রিন, তাদের পুরো কৌশলটাই এই টিকে থাকার দর্শনের উপর তৈরি। সুতরাং শেষ পর্যন্ত আমরা কি দেখছি? ইরানের বিরুদ্ধে যুদ্ধের আসল খরচটা আসলে চারটা স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে, আর প্রত্যেকটা একটা আরেকটার সাথে এমনভাবে জড়িত যে একটাকে ছাড়া আরেকটা অচল। দুর্ভেদ্য ভূগোল তাদের মাটিকে রক্ষা করছে, অ্যাসিমেট্রিক বা অসম অস্ত্রভাণ্ডার শত্রুকে দূরে রাখছে, ভৌগোলিক চোক পয়েন্ট মানে হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার ক্ষমতা দিচ্ছে, আর সেই ক্ষমতাকে রক্ষা করার জন্য প্রস্তুত হয়ে আছে তাদের ছায়া সেনাবাহিনীর নেটওয়ার্ক। এই চারটা শক্তিকে যদি আলাদা আলাদাভাবেও দেখেন, এদের হারানো কঠিন, কিন্তু যখন চারটা একসাথে কাজ করে তখন এটা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তাই শেষ প্রশ্নটা থেকেই যায়, এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে চূড়ান্ত অস্ত্র আসলে কোনটা? একটা পারমাণবিক বোমা নাকি একটা সাধারণ মানচিত্র?